শান্ত এই গ্রামেই একটি পুকুরে 2 বছর ধরে লুকিয়েছিল এমন এক রহস্য যার উত্তর খুঁজছিল একটি পরিবার। একটা বাচ্চা আর মা কি করতে করছে, দুইটা মানুষ একসাথে মারি পুকুরের তলাত গা। এই গ্রামেই ছিল 9 বছরের নোমানের ছোট্ট পৃথিবী, আর সৎ ভাই সাগর ছিল তার পরম আপনজন। প্রায় 1 যুগ আগে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াক গ্রামের আবুল কালাম আজাদ, জয়াকবাসী তাকে এক নামে চিনতেন, আবু আমিন। সরকারি আমিন আসলে আগে পরে লোকেরা আসে, আমরা মানুষের লোকেরা এমন কিছু ছিল। আবু আমিন তখন 75 বছরের বেশি বয়সী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। প্রথম সংসারে ছিল 6 ছেলে ও 4 মেয়ে। দ্বিতীয় বিয়ের আগেই মারা যান 1 মেয়ে। অন্যদিকে কনে সুবর্ণচরের কমলা খাতুনের বয়স তখন 22 বছর। কমলারও এটি ছিল দ্বিতীয় বিয়ে। দুজনের বয়সের ব্যবধান ছিল অনেক, কিন্তু বয়সের সেই ব্যবধান পেরিয়েই শুরু হয় নতুন একটি সংসার। ওয়াইফ মারা যাওয়ার কারণে দীর্ঘদিন থেকে উনি এইভাবে ছিলেন, হয়তো ওনার ছেলের বউরা নাই, তার খেদমত চলতেছে না। তখন আমাদের এলাকাতে একটা লোক আসে, মাটি সর্দার বলা হয়, আম্মদ নামে। ওর সাথে কীভাবে যেন উনি কংগ্রেস করেন। কংগ্রেস করার পরবর্তীতে উনি ওই সর্দারে এই মেয়েটাকে দেখাইছে। আর ওই সর্দারের বাড়ি হলো এই ভিকটিমের বড় বোনের বাড়ির পাশে। বিয়ের 3 বছর পর আবু আমিন এবং কমলার নতুন সংসারে জন্ম নেয় নোমান। ঘটনার সময় তার বয়স মাত্র 9 বছর। বাড়ির পাশের একটি মাদ্রাসায় 2য় শ্রেণীতে পড়ত সে। ওয়ানের রেজাল্টটা খুব ভালো ছিল, 2তেও খুব ভালো ছাত্র হিসেবে পরিচিতি ছিল। তাকে মাদ্রাসায় তার মা আসা নেওয়া করতো। তার ভাইদেরকেও দেখতাম মাঝে মধ্যে ছোট ভাই হিসাবে যেভাবে আদর্শ হক করার দরকার ওইভাবে করতো। প্রথম সংসারের 10 সন্তানের মধ্যে বর্তমানে বেঁচে আছেন 2 ছেলে ও 1 মেয়ে। মারা যাওয়ার আগে কি উনি ওনার সন্তানদের ভিতরে বা উত্তরাধিকারীদের ভিতরে ওনার জায়গা জমি এগুলো কি বন্টন করে দিয়ে গেছিলেন? জি, এই বাড়িটা সম্পূর্ণরূপে উনি একটা ভাগ বন্টন করে দিয়েছে। এখানে তার মেজো ছেলেকে দিয়েছিল, ওই ছোট ছেলে সাগর যিনি রাজনকে দিয়েছিল এই বিটাতে, দক্ষিণ বিটাতে। তারপরে এখানে একটা দোতলা টিনের ঘর ছিল, রাজনে এখানে একটা মুরগির ফার্ম করবে এই কথা বলে অর্ধেক জায়গা ছোট ছেলে যে নোমানের মাধ্যমে পড়ছে, অর্ধেক জায়গা রাজনের ভাগে পড়ছে। তারপরে আমি সব থাকাকালীন ঘরটা করে দিয়ে গেছে। তারপরে এই জায়গাটুকু নোমানকে দিয়েছে, হ্যাঁ। আর ওখানে হলো সাগরকে দিয়েছে এবং বাবুলকে দিয়েছে। আর এই মেজো জায়গায় ছেলেটারে এই ঘরটার পজিশনটা দিয়ে গেছে। এখন মেজো বড় ছেলের এই ঘরটা এখানে করা হয়েছে এই কারণে যে পরবর্তীতে পুকুর ভরাট করে তারা ওইদিকে চলে যাবে, মেজো ছেলের এ দিবে। বাড়ির ভিটা বন্টনের পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত এই পরিবারের সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। মৃত্যুর আগে আবু আমিন তার দ্বিতীয় স্ত্রী কমলার নামে 20 ডেসিমেল এবং ছেলে নোমানের নামে 30 ডেসিমেল, মোট 50 ডেসিমেল জমি লিখে দিয়ে যান। তদন্তে এই জমির আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এই দ্বন্দ্ব এটা নিয়ে বিরোধ হচ্ছে। হিসাব করে দেখতেছে 6 ভাইয়ের লগে আরেক ভাই, 7 ভাই 4 বোন, তাদের ভাগে ছোট ছেলে আরো বেশি পাইতেছে। এইটাই হয়তো তাদের ভিতরে মনোক্ষোভ ভাব ছিল। মেয়ে ছেলে সে বলছে আমারে বাবার সম্পত্তির উপরে নিয়ে মাটি দিবেন, আমি মারা দিলাম। এছাড়া বাড়ির গাছের ফলমূলের ভাগ নিয়েও কমলা ও প্রথম ঘরের 1 ছেলের বউয়ের সাথে মনোমালিন্য ছিল বলে জানা গেছে। তো কাজলে দেখা যেত যে এই গাছের বিভিন্ন ফল ফলাদি, এই আপনার বিভিন্ন দেখতে পাচ্ছেন এই যে বাগান, বিভিন্ন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে তাল গাছ, নারিকেল, সুপারি, এগুলা যেমন গাছের ফল টল এগুলো নিয়ে বেশিরভাগ তার সাথে ঝগড়াঝাটি হইতো। তবে সম্পর্কের ছবিটা পুরোপুরি সাদা কালো ছিল না। আবু আমিনের প্রথম সংসারের সন্তানদের একজন জিয়াউর রহমান সাগর। সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ থাকলেও স্থানীয়দের ভাষ্যে সাগর তার সৎ ভাই নোমানকে বিশেষ স্নেহ করতেন। মাঝে মধ্যে নোমানকে বাজারে নিয়ে যেতেন, কিনে দিতেন এটা ওটা। আমার কাছে আসতো, বাচ্চারে মনে করেন সদেপাতি লই দিত, সিপ লই দিত, খানা লই দিত। ছোট ভাই নোমান শুধু সাগর নয়, সাগরের বড় যত ভাই ছিল সবাই, আমার ওইখানে দোকান ছিল, এখানে দোকান ছিল,
এখানে আসিও হেরা খাওয়ায়, কি সুন্দর হেরা খাওয়ায়, নেয়, চলে। আবার মাদ্রাসায় যিনি ইঞ্জিনিয়ার ছিল উনি মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসতো, আবার ছুটির সময় সে একা একা চলে যেত। সাগর বাবার মৃত্যুর পর বিদেশ থেকে দেশে ফিরে কমলা ও নোমানের নামে লিখে দেয়া জমিগুলো ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। বিদেশে তো আসি, যখন শুনছি এটা নামে দিয়ে গেছে, হাতারে দিয়ে গেছে, হাতারের ঘরের হোলারে দিয়ে গেছে, এরকম এই জায়গা সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দাও। এই বিরোধের মধ্যেই চলছিল একই বাড়িতে বসবাস। মা ছেলে যে সাগর একই ঘরে থাকতো, মা পাকাইতো ছেলে খাইতো। এর মধ্যে 10 লাখ টাকায় একটি জমি বিক্রির বায়না করা হয়। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী কমলা খাতুন ও তার ছেলে নোমান ভাগে 1 লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তাদের দেয়া হয় মাত্র 30,000 টাকা। বলছে যে জমির দলিল দিবে, যার করতে জমি বেচে এরকম বলছে দলিল দিবে। তো 1000 টাকা গেছে, আমার টাকা আমার বুঝিয়ে দিলে আমি দলিলগুলো দেবো, আর আমার 1 টাকা বুঝিয়ে আনানোর জন্য আমি দলিল দিতাম না। পরে সাগরে বলছে তোর দলিল তো দিবি তোরও মারি গেলাম, তোর কোনো টাকাই দেওয়া হইবে না, তুই দলিল দিতে না মানি তুই আমার বাপা জায়গা সম্পত্তি বিকিন খাইবার লাগে মাও দুনুকা পড়িস, এটা খাবার তোর খাওয়ান যাইতে না। এটা নিয়ে বেদাল টাদাল করছে, এটা আমার ফোনও বলছে আমাদের। কিন্তু এই বায়না যখন হয় তখন কি ওই কমলা খাতুন কোনো ধরনের আপত্তি করছিল? সেটা জানি না, কিন্তু যখন এই লোক এই যার থেকে আমি নিচ্ছি যখন বায়না করে তখন আমি ওই জায়গায় তখন ছিলাম। আরো এলাকার লোকজন ছিল, কমলা খাতুনও ছিল, তখন ওই সবার উপস্থিতিতে টাকাটা তারা দেখছি রিসিভ করছে। কিন্তু এখন এর মধ্যে ইন্টারনালি কি হচ্ছে সেটা তো আমরা জানি না। জমির বায়নার টাকা নিয়ে বিরোধের পর সাগরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন কমলা। দ্বন্দ্বের পরে তার সৎমা তাকে বলছিল যে তাহলে তুমি আমার এই ঘরে বসবাস করতে পারবে না, তোমার 1 সপ্তাহের ভিতরে তুমি চলে যাবে এই ঘর থেকে, তুমি যাই তুমি ঘর দিয়ে নাও। তা এটাও তার মনে একটা খুব, তার একটা সে আঘাত পেয়েছে যে আমার ঘর নাই, আমি কোথায় যাব এখন। নিখোঁজ হওয়ার 4-5 দিন আগে বাড়ির কাছেই থাকা ছোট বোন হোসনে আরা বেগমের বাসায় যান কমলা ও নোমান। ঘরের কাছের পুকুরে মাটি কাটা নিয়ে সন্দেহ ও উদ্বেগ জানান কমলা। হুরাবার কথা আসলে বাক্কা হুরাই এখানে গরবা দিব তারা, পরে আমাদের পুকুরে 1 মাথা খুনি করে 1 মাথা হুরার এখানে হুমকি দুমকি দিছে। তিন বাজারে কার কইতো আছে না আরো কই গেছে। কয়েকদিন পর কল করলে কমলার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। 4-5 দিন হরে ফোন দিছে, ফোন বদ্ধ পরে তার বাইয়ে ফোন দিছে দেশেতন আর বাইয়ে ফোন দিছে, ইয়ার ফোন কমলার ফোন বদ্ধ কা তুই যে ছাইয়া তাই যায় না। পর আর হোলা হারাইছি, আর হোলা ইগার হারাইছে, তার হোলাই গিয়ে খালা করে বলেছে আর তোর খালা তো নাই, তোর খালা তো বাদ গেছে না আগে না। মোবাইল বদ্ধ দেখি আর মনে হয়েছে আর বোনের মারি গেলেছি। বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখতে কমলার বাড়ি যান তার আরেক ভাগ্নে। তাকেও জানানো হয় কমলা ও নোমানকে পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন তাদের নিখোঁজের বিষয়টি আগে জানানো হয়নি এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। আসি দুপুর 12টার সময়, আসার পরে এদের সাথে কেন বসি কথা বললাম যে আমার খালাম্মা নাই, খালাম্মা তো ফোন রিসিভ করে না, খালাম্মা কই? এরা বলতেছে কই গেছে আমরা তো জানি না। তুই না জানলে আপনারা আমাকে জানাইছেন নাকি ফোন দি? যখন কইছে ফোন দিয়ে জানাইছেন, এরা আর কিছু কোনো কথা বলে না। সাগর, শ্যামলী ও কাজল সেলিমকে সুবর্ণচরে তাদের বাড়ি ফিরে যেতে বলেন এবং পরবর্তী করণীয় সম্পর্কেও জানান। আরও এদের ছেলেগুলো আসলো, টিপু সবাই আসলো। এরা বলছে এদের মুখের কথা আর কি, এরা বলছে যে কি ঠিক আছে আপনারা আরও একটু ভালো করে দেখেন কোন জায়গায় গেছে উনি, আমরাও দেখি দোনোগিরি একসাথে গিয়ে আমরা থানায় জিডি করুন যে ফাইতেছি না, এই কথা কই এদেরকে ফাড়াই দিছে। কমলা ও নোমান নিখোঁজ, তার উপর বাড়িতে মাটি কাটার দৃশ্য দেখতে পান তারা। স্বজনদের মনে তখন আশঙ্কা তৈরি হয়, মা ও ছেলেকে হত্যা করে কি মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে? এটি তখন ছিল তাদের সন্দেহ, প্রমাণ নয়। এদিকে একসাথে করার কথা থাকলেও কমলার স্বজনদের ছাড়াই সোনাইমুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাগর। জানান তার সৎ মা ও ভাইকে পাওয়া যাচ্ছে না। বলছে যে উনি যখন ওনার বাপের বাড়িতে চলে গেছে আর উনি আসে নাই, তো
তো না আসার কারণ হয়তো উনিও পরকীয়া, হয়তো কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যেহেতু বাপ মারা গেছে, মা তো জোয়ান মানুষ, বুড়ো বৃদ্ধ বয়সে উনি বিয়ে করছে। তো মহিলাটা কিন্তু ওনার সাথে অনেক বয়স্ক, তো সেহেতু মা হয়তো পরকীয়া করে চলে গেছে। আমরা শুনতাম যে কেউ কেউ বলতো যে নোমান হয়তো নাই, তাদের বাসা যেখানে শহরের যেখান থেকে আসছে ওইখানে চলে গেছে। আবারও শুনতাম যে নোমান উধাহ হয়ে গেছে। এক একজন মুখ থেকে এক এক কথা শুনতাম। চিঠির তদন্ত কর্মকর্তাকে নিয়ে কমলার ছোট বোন হোসনে আরার বাসায় যান সাগর। বলেন, এ বাসায় আসার পর থেকে নোমান আর কমলাকে পাওয়া যাচ্ছে না। এছাড়া সাগর হোসনে আরার বাড়িওয়ালাকে বলে আসেন কমলা 50,000 টাকা নিয়ে প্রেমিকের সাথে বোনের বাড়ি থেকে পালিয়েছে। সাগরই আছে, সাগরের লগে আরো লাগিয়ে আছে, আর হুলুস আছে, 3 জন আছে। কি বলছে? আর এসে কর আর বোন আয় কিচ্ছি, আর বোন আয় গুঞ্জাল আছে, আর বোনের আয় বার করে দিতাম, আয় বার করে দিতাম, নয় আল্লাহ আরো ধরে যাইব, ধরে নিয়ে আর তুন কবিয়ত বার করবো আর কিচ্ছি। এ বাস্তবতায় 2024 সালের 11 মার্চ নোয়াখালী নারী ও শিশু আদালতে মামলা করেন কমলার ছোট বোন রহিমা। মামলায় কমলার সৎ ছেলে সাগর ও রাজন এবং মৃত 2 সৎ ছেলের স্ত্রী শ্যামলী ও কাজলকে আসামি করা হয়। আমি গেলাম কি মায়ের লোক কাটলো, যা কিছু করো বাইরে যা হেদের বাড়ির থেকে বাড়ি গেছে, আমরা তো জানিও না শুনিও না। এখন আঙ্গরও উল্টে তারা মামলা টামলা করি, জিডি করি, আমাদেরকে ফাঁসাইতেছে। আমাদের লোক মনে হয় মারছে তারা, নো মারলে তারা এত বড় কাহিনি কেন করতেছে। তখন আমাদের সন্দেহ হয়েছে এদের উপরে। সন্দেহ হবার পরে ধরুন আমি আমার ওয়াইফের বাদী করি, আমি ধরেন কোর্ট থেকে মামলা করছি। আসলে মামলার বাদী যিনি রহিমা বেগম, তিনি 2024 সালে আমার নিকট আসেন যে জয় আগে তার এক বোন আছে এবং বাগিনী আছে, ওরা নাকি অপহরণ হয়েছে, ওদেরকে পাইতেছে না খুঁজে। পর আমি ব্যাপারটা জানলাম, জানার পর আমি বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল 2-তে একটা অপহরণের মামলা দায়ের করি 7/30 ধারায়।